সো আমরা ডিভিডেন্ড নিয়ে পড়ছিলাম। সো গতদিন আমরা ডিভিডেন্ড কি, এক্স ডিভিডেন্ড ডেট, দেন কাম ডিভিডেন্ড ডেট, ডিভিডেন্ডের পেমেন্ট ডেট, এগুলো নিয়ে পড়েছিলাম। আম, প্রতিটা কোম্পানিরই ডিভিডেন্ড রিলেটেড একটা পে আউট পলিসি থাকে। সবার যে সব সময় একটা ফর্মাল পলিসি থাকবে নট নেসেসারিলি, বাট অনেকেরই অনেক পলিসিস থাকে। সো কোয়েশ্চেন হচ্ছে সেই পে আউট পলিসিটা কি। সো পে আউট পলিসি হচ্ছে একটা প্রিন্সিপাল তাদের, যে তারা প্রতি বছর যে প্রফিটটা হবে সেই প্রফিটের কতটুকু তারা ক্যাশ ডিভিডেন্ড আকারে দিবে। যেমন বাংলাদেশে গ্রামীণ ফোন অনেক সময় অ্যানাউন্স করে বা বলে থাকে, বলতো এখনো বলে, যে আমরা যে প্রফিটটা হয় তার মিনিমাম, আমাদের পলিসি হচ্ছে মিনিমাম 50% আমরা ডিস্ট্রিবিউট করব। তারা অ্যাকচুয়ালি বেশি ডিস্ট্রিবিউট করে, অনেক ক্ষেত্রে 100%টাই ডিস্ট্রিবিউট করে, কিন্তু পলিসিটা হচ্ছে মিনিমাম 50% করবো আর কি। সো প্রত্যেকটা কোম্পানি এরকম পলিসি থাকতে পারে, থাকা উচিত। অনেকের অনেক সময় থাকে না, ইচ ইয়ারে তারা সিচুয়েশন ডিসাইড করে দেখে তারা বোর্ডে ডিসিশনটা নেয়। সো এই যে পে আউট ডিসিশন, এইটা নর্মালি আমরা আগে কর্পোরেট গভর্নেন্সে বলেছি, ইটস এ বোর্ড অফ ডিরেক্টরস ইউজুয়ালি রেকমেন্ড করে। সিনিয়র ম্যানেজমেন্ট মাইট গিভ সাম ইনপুট যে কেমন ডিভিডেন্ড দেওয়া যেতে পারে বেসড অন দ্য মার্কেট সার্কমস্টেন্সেস, বিজনেসের গতি প্রকৃতি এন্ড অল দিস থিংস, বাট বোর্ড ডিসাইডস এন্ড এটা এজিএম এ পাস হতে হয়। তো আমরা গতদিন স্টক ডিভিডেন্ড ভার্সাস ক্যাশ ডিভিডেন্ডের কথা বলেছি। সো আমরা আজকে আরেকটু সেটাকে এক্সপ্লেইন করব যে ফর্ম অফ ডিভিডেন্ডস এবং সেটার ইম্প্যাক্টটা কি। সো আমরা রেগুলার ক্যাশ ডিভিডেন্ড বলতে বোঝানো হচ্ছে যে এই ডিভিডেন্ডটা অন রেগুলার বেসিসে দেওয়া হয়, সাধারণত ইয়ারলি বেসিসে দেওয়া হয়। সো রেগুলার ক্যাশ ডিভিডেন্ড কনসিস্ট অফ ডিভিডেন্ডস ওভার আ লং পিরিয়ড অফ টাইম। রেগুলার বেসিসে প্রতি বছর কোম্পানি, আপনি যদি কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখেন তাহলে দেখে থাকবেন যে একটা কোম্পানি প্রতি বছর একটা রেগুলার বেসিসে ডিভিডেন্ডটা দেয়। অবভিয়াসলি অ্যামাউন্টটা সেম হবে না, কোম্পানির প্রফিটেবিলিটি যদি বেশি থাকে, তার ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাটা বেশি, তখন সে হয়তো বেশি ডিভিডেন্ড দিবে। তার প্রফিটেবিলিটি যদি খারাপ থাকে তখন হয়তো ডিভিডেন্ড কম দিবে। উল্টাটাও হতে পারে, প্রফিটেবিলিটি অনেক বেশি, গ্রোথ অপরচুনিটিস অনেক আছে বেশি, সেক্ষেত্রে দে মাইট রিটেইন মোর অ্যান্ড ইনভেস্ট ফর দ্য গ্রোথ। আবার তারা যদি দেখে যে বিজনেসটা ইজ ক্যাশ কাউ বিজনেস, দেয়ার আর নট মাচ গ্রোথ, সো একটা ফ্ল্যাট ওর হালকা গ্রোথ আছে, খুব বেশি ইনভেস্টমেন্ট নিডস নাই, তখন দে উইল ডিস্ট্রিবিউট মোর অফ দ্য মানি অ্যাজ ডিভিডেন্ড। সো কোম্পানি যখন কোনো ডিভিডেন্ডটাকে ইনক্রিজ করে, এই ইনক্রিজটাকে পজিটিভ হিসেবে নেওয়া হয়। সো শেয়ার হোল্ডাররা টেক ইট পজিটিভলি। সো ইনক্রিজিং যে রেগুলার ডিভিডেন্ড যদি আপনি ইনক্রিজ করেন, তাহলে ইনক্রিজিং রেগুলার ডিভিডেন্ড ওয়ার্কস অ্যাজ আ সিগন্যাল। increasing regular dividend, it works as a signal to investors যে কোম্পানি ইজ গ্রোয়িং অ্যান্ড কোম্পানির ডিভিডেন্ড পে করার ক্ষমতাটা বেড়েছে। কারণ কোম্পানি সচরাচর ডিভিডেন্ডটাকে ইনক্রিজ করে না আনলেস দে সি যে তারা এটাকে মেইনটেইন করতে পারবে বা ফার্দার ইনক্রিজ করতে পারবে। কোম্পানি যদি কোনো একটা ইনকামকে এই বছর ট্রানজিটরি মনে করে, যে এটা ভবিষ্যতে রিপিট হবে না, ভবিষ্যতে হয়তো আমার ইনকাম এত হবে না, প্রফিট এত হবে না, তখন নর্মালি কোম্পানি ডিভিডেন্ডটাকে বৃদ্ধি করে না। কারণ আপনি ওয়ান্স ডিভিডেন্ডটাকে বাড়িয়ে দিলে পরের বছর শেয়ার হোল্ডাররা এটাকে এক্সপেক্ট করে, এবং শেয়ার হোল্ডাররা যখন এটাকে এক্সপেক্ট করবে এন্ড আপনি যদি ডিভিডেন্ড তার চেয়ে কম দেন, আমরা বলেছিলাম শেয়ার হোল্ডার্স উইল বি ডিসস্যাটিসফাইড এন্ড দে উইল সেল শেয়ারস, এন্ড শেয়ার দর কমে যাবে। সো অ্যান ইনক্রিজ ইন রেগুলার ডিভিডেন্ড, যদি রেগুলার ডিভিডেন্ডটাকে ইনক্রিজ করা হয়, তাহলে অ্যান ইনক্রিজ ইন রেগুলার ডিভিডেন্ড এটাকে পজিটিভলি নেওয়া হয়, বিকজ তারা মনে করছে কোম্পানি নর্মালি এটা ইনক্রিজ করে না। সো যেহেতু ইনক্রিজ করেছে, তার মানে হচ্ছে কোম্পানি ভবিষ্যতে এটা মেইনটেইন করতে পারবে, এরকম একটা এক্সপেকটেশন থাকে। এন্ড নর্মালি ইনক্রিজ ইন ডিভিডেন্ড কামস উইথ পজিটিভ রিয়াকশন ইন দ্য স্টক মার্কেট, এবং স্টক মার্কেটে তার শেয়ারের দর তখন বেড়ে যায় নর্মালি। ইট ক্যান হ্যাপেন আদারওয়াইজ ফর মেনি ডিফারেন্ট রিজনস, বাট ইট নর্মালি এটা পজিটিভলি নেওয়া হয়। দেন এক্সট্রা অর স্পেশাল ডিভিডেন্ড, গতদিন আমরা বলছিলাম যে কোম্পানি যদি কোনো একটা পিরিয়ডে কোনো একটা এক্সট্রা ইনকাম করে থাকে, যে আপনি অনেক বেশি প্রফিট করেছেন, বাট দ্যাট ইজ এ ট্রানজিটরি প্রফিট, এটা ওয়ান অফ প্রফিট হয়েছে, কোনো একটা সার্টেন ইভেন্টের কারণে হয়েছে, এইটা ভবিষ্যতে কন্টিনিউয়াস বেসিসে হবে না, তখন দ্যাট এক্সট্রা প্রফিটটাকে কোম্পানি যদি মনে করে আমি শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দিব, যেহেতু দিস ইজ এন এক্সট্রা ডিভিডেন্ড অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার ডিভিডেন্ড, সো এই কারণে তারা এটাকে এক্সট্রা ডিভিডেন্ড বা স্পেশাল ডিভিডেন্ড নামে অভিহিত করবে। এবং এই এক্সট্রা ডিভিডেন্ড বা স্পেশাল ডিভিডেন্ডটা ইনভেস্টার্স এক্সপেক্ট করবে না যে ভবিষ্যতে কন্টিনিউ হবে, বিকজ দে ট্রিট ইট অ্যাজ এন এক্সট্রা।
অ্যান্ড সিন্স ইট ইজ এন এক্সট্রা, এটার কারণে সাম পজিটিভ রিয়াকশন হলেও ওভারঅল পজিটিভ রিয়াকশন খুব বেশি হওয়া উচিত না স্টকে, বিকজ দিস ইজ সামথিং কোম্পানি উইল নট বি এবল টু মেইনটেইন। সো ইট ইজ ইদার আ ডিভিডেন্ড পেইড বাই দ্য কোম্পানি, যেটা হয়তো যে কোম্পানি হয়তো রেগুলার ডিভিডেন্ড দেয় না, হঠাৎ করে একটা প্রফিট আসে সেখান থেকে ডিভিডেন্ড দিয়েছে, অথবা রেগুলার একটা বেসিসে ডিভিডেন্ড দেয়, এই বছর হয়তো একটু এক্সট্রা ডিভিডেন্ড দিয়েছে বিকজ তার কিছু এক্সট্রা প্রফিট হয়েছে। যে কোম্পানিগুলো ধরেন সিক্লিক্যাল কোম্পানি, বিজনেস সাইকেলের সাথে সাথে তার প্রফিট অনেক বাড়ে বা কমে, সো কোন একটা আপ বিজনেস সাইকেলে অনেক প্রফিট হয়েছে, তখন সে ওই অনেক প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে দিল ইন দা ফর্ম অফ ডিভিডেন্ড, দেনও সাইকেল উইল রিভার্স, এন্ড যখন সাইকেলটা রিভার্স করবে তখন তার প্রফিট কমে যাবে, এন্ড দে উইল নট বি এবল টু মেইনটেইন দিস ডিভিডেন্ড। সো যে সকল কোম্পানি দেখা যায় সিক্লিক্যাল কোম্পানিজ হ্যাভ সামটাইমস দে চোজেন যে পজিটিভ বিজনেস সাইকেলে অনেক বেশি প্রফিট আসছে, লেটস ডিস্ট্রিবিউট সাম এক্সট্রা প্রফিট and treat it as an special বা extra, as a special or extra, because people um, um, will not expect যে ভবিষ্যতে কোম্পানি এটা মেইনটেইন করবে। সো বা অ্যাজ অ্যান অ্যানালিস্ট ইউ শুড বি এবল টু থিঙ্ক বা এবল টু অ্যানালাইজ যে কোম্পানি এইটা মেইনটেইন করতে পারবে না। সো সাচ কোম্পানিজ মে চুজ টু ডিক্লেয়ার আ স্মল রেগুলার ডিভিডেন্ড, তার সাধারণত রেগুলার বেসিসে স্মল ডিভিডেন্ড দেয়, বাট যখন একটু এক্সট্রা প্রফিট আসলো তখন হয়তো এক্সট্রা তারা দেওয়ার চেষ্টা করবে। আরেক ধরনের ডিভিডেন্ড আমরা বলেছিলাম যখন একটা কোম্পানি ডিসাইডেড টু টু গো আউট অফ দ্য বিজনেস, বিজনেসটা আমরা আর করবো না, তখন তারা বিজনেসটাকে লিকুইডেট করে ফেলবে। সো আমরা জানি লিকুইডেশন হলে কি হয়, যে কোম্পানি তার অ্যাসেট গুলোকে সেল করবে বা পুরো কোম্পানিটাই বিক্রি করে ফেলার চেষ্টা করবে। তো এই কোম্পানির অ্যাসেট গুলো বিক্রি করে যা টাকা পাওয়া যাবে সেখান থেকে তার যে লায়াবিলিটিস আছে সেগুলো ফার্স্টে পরিশোধ করতে হবে, বিকজ ডেট হোল্ডারদের ক্লেইমটা সবার আগে, অ্যাজ উই নো। সো ডেট হোল্ডারদের ক্লেইম পরিশোধ করার পরে যখন কিছু থাকবে সেটা শেয়ার হোল্ডাররা পাবে। সো লিকুইডেটিং ডিভিডেন্ড এটা কখন হয়, যখন একটা কোম্পানি গোজ আউট অফ বিজনেস এবং তার নেট অ্যাসেট মানে অ্যাসেট গুলো বিক্রি করে যা পেলো সেখান থেকে লায়াবিলিটি পে করার পরে সেটাকে তারা ডিস্ট্রিবিউট করলো। অথবা তারা যদি এরকম করে পুরো বিজনেসটা সেল করে নাই, কিন্তু বিজনেসের একটা পোর্শন সেল করে দিয়েছে, ধরেন একটা ইউনিট সেল করে দিয়েছে বা একটা সাবসিডিয়ারি সেল করে দিয়েছে, সেখান থেকে তার প্রফিট আসছে, ওই প্রফিটটা সে ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করে ফেললো, সেটাও হতে পারে। আবার যদি এরকম হয় যে কোম্পানি তার যে অ্যাকিউমুলেটেড রিটেইন আর্নিং আছে সেই রিটেইন আর্নিং এর থেকে বেশি ডিভিডেন্ড দিয়ে ফেললো, নর্মালি এটা পারে না, নর্মালি এটা সিকিউরিটিজ রেগুলেটর অ্যালাউ করবে না, বাট ইফ দে অ্যালাউ এন্ড কোম্পানি পেজ আ ডিভিডেন্ড দ্যাট এক্সিডস ইটস রিটেইন আর্নিং, তো তাহলে তো তার রিটেইন আর্নিং নেগেটিভ হয়ে যাবে। সো হুইচ মিনস কোম্পানি ইজ লাইক টেকনিক্যালি ব্যাংকরাপ্ট, তখন রিটার্ন নেগেটিভ হলে ব্যাংকরাপ্ট হবে না, কিন্তু ওভারঅল ক্যাপিটাল নেগেটিভ হলে ব্যাংকরাপ্ট হবে। সো রিটার্ন নেগেটিভ হওয়া মানে হচ্ছে তার ওভারঅল ক্যাপিটাল বেসটা কমে যাওয়া। তো এটা যদি অনেক কমে যায়, obviously you are paying more dividend compared to your retained earning, which means you are paying dividends from your capital. When you are actually paying dividend from your capital, it will be treated as liquidating dividend. So liquidative dividend three types হতে পারে, একটা company goes out of business, then company sell a portion of its business, and then it pays a dividend that exceeds its accumulated retained earning. এর পাশাপাশি আমরা গত ক্লাসে স্টক ডিভিডেন্ড নিয়ে অলরেডি পড়েছি, আমি দেখিয়েছি অঙ্ক করিয়ে, সো এটা আমি রিপিট করবো না। অ্যাজ ইউ নো যে স্টক ডিভিডেন্ড হচ্ছে নন ক্যাশ ডিভিডেন্ড, আমি ডিভিডেন্ড আকারে ক্যাশ না দিয়ে আমি শেয়ার দিচ্ছি, এন্ড অ্যাজ ইউ নো আমি যেহেতু আমি নাম্বার অফ শেয়ার বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার নেট প্রফিট তো রিমেইন সেম, সো আমার ইপিএস কমে যাবে, এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি স্টক প্রাইসও কমে যাবে। গতদিন আমরা দেখিয়েছিলাম যে আপনি যদি একটা স্টকের দাম সে 120 টাকা হয় আর আপনি 20% স্টক ডিভিডেন্ড দেন, তাহলে 120 ডিভাইডেড বাই 1.20, স্টকের প্রাইস 100 হয়ে যাবে। সো আগে আপনার একটা শেয়ার ছিল, ধরেন আগে আপনার 100টা শেয়ার ছিল 120 টাকা, সো আপনার টোটাল ওয়েলথ ছিল 12,000 টাকা। এখন আপনার 120টা শেয়ার, কিন্তু শেয়ারের দাম হচ্ছে 100, সো ইভেন্চুয়ালি আপনার 12,000 টাকাই আপনার ওয়েলথ। সো আলটিমেটলি stock dividend um, pie merely divides the pie into smaller slices, যেটা আমি একটা পিৎজার উদাহরণ দিয়ে বলেছিলাম, you are giving 4 slices, then divide it into 8 slices, the pizza remains same, but you are getting more slices, actually you are getting the same pizza. So stock dividend does not alter a company's asset base, stock dividend দিলে কোম্পানির asset base চেঞ্জ হচ্ছে না, কোম্পানির আর্নিং পাওয়ার চেঞ্জ হচ্ছে না, সিম্পলি ইউ আর স্লাইসিং ইট, আর্নিংস কে মোর ভাগে ভাগ করছেন, অ্যাসেট কে মোর ভাগে ভাগ করছেন, অ্যাপ্রোপ্রিয়েটলি স্টক প্রাইসও কমে যাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি ইপিএসও কমে যাবে, সো দ্যাট প্রাইস আর্নিং রেশিও রিমেইন সেম।
সো ধরেন আপনার কোম্পানিটা হয়তো 1 টাকা 20 পয়সা ইপিএস করতো, 20% আপনি স্টক ডিভিডেন্ড দিয়েছেন, তাহলে ইপিএস হয়ে যাবে 1 টাকা। কোম্পানির শেয়ার প্রাইস ছিল 120 টাকা, এখন শেয়ার প্রাইস হয়ে যাবে 100 টাকা। সো আগে 120 টাকা ডিভাইডেড বাই 1.2, আগেও প্রাইস আর্নিং রেশিও 100 ছিল, এখনো 100 ডিভাইডেড বাই 1, এখনো প্রাইস আর্নিং রেশিও 100ই হবে। And also the total market value of the company is not affected, total net worth আপনার এফেক্টেড হবে না, টোটাল মার্কেট ভ্যালু এফেক্টেড হবে না। ইটস জাস্ট ইউ আর স্লাইসিং ইট, মোর স্লাইসে আপনি ভাগ করছেন। It favors the long-term investors because company is not giving money back to the investors. Rather, company is reinvesting the money into the business. If the company can earn greater rate of return compared to the opportunity cost of the shareholders, তাহলে লং টার্মে শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হবে, বিকজ কোম্পানির ভ্যালু ওভার টাইম বাড়বে, because company is reinvesting more into the business and earning more rate of return compared to what the shareholder could invest that dividend তারা যদি পেত, ওটাকে তারা যে রেটে ইনভেস্ট করতে পারতো তার চেয়ে কোম্পানি আরো বেটার রেটে রিইনভেস্ট করতে পারছে। সো দ্য পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড আলটিমেটলি লং টার্ম ইনভেস্টরদের জন্য বেনিফিশিয়াল, অ্যান্ড দ্য পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড অলসো হেল্পস ইনক্রিজ দি স্টকস ফ্লোট, মানে হচ্ছে বাজারে শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাট প্রপোর্শনেটলি বাড়ছে না। সো ওইটা বলে লাভ নাই, কারণ হচ্ছে এখানে বলা হয় যে মোর শেয়ার হচ্ছে, শেয়ার বাড়ছে, কিন্তু প্রপোর্শনেটলি সেম, বিকজ ধরেন একটা কোম্পানি 100টা শেয়ার, এর মধ্যে স্পন্সররা 30টা শেয়ার হোল্ড করে আর 70টা শেয়ার জেনারেল পাবলিক হোল্ড করে। তো স্পন্সর অ্যান্ড ডিরেক্টরস যারা ধরেন কোম্পানির ডিরেক্টরশিপে আছে, তারা যদি 30টা শেয়ার হোল্ড করে, এই শেয়ারটা তারা কেনা বেচা করে না। সো এইটাকে আমরা ফ্রি ফ্লোট এটার মধ্যে আনি না। ফ্রি ফ্লোট বলতে বোঝানো হয় যেই ফ্রি ফ্লোট শেয়ারস, সংক্ষেপে আমরা ফ্লোট বলি, যেই শেয়ার গুলো বাজারে কেনা বেচা হচ্ছে। যেহেতু এই 30টা শেয়ার নর্মালি কেনা বেচা হয় না, দে ক্যান সেল বাই গিভিং আ ডিক্লারেশন, বাট তার রিকোয়ার্ড নাম্বার অফ শেয়ার যদি কমে যায়, সে ডিরেক্টরশিপ থাকতে পারবে না। সো যে কারণে তারা নর্মালি এটা বিক্রি করে না। সো এই 30টাকে আমরা ফ্রি ফ্লোটের মধ্যে নিয়ে আসি না। বাকি 70 টাকা এটা জেনারেলি ট্রেড হচ্ছে, এটা ইনস্টিটিউশন হোল্ড করতে পারে, রিটেইল হোল্ড করতে, হুয়েভার, এটা কেনা বেচা হয়। সো তখন 70% আমরা বলবো যে ফ্রি ফ্লোট। এখন যদি কোম্পানি স্টক ডিভিডেন্ড দেয়, ধরেন 20% স্টক ডিভিডেন্ড দিল, তাহলে যাদের 30টা শেয়ার ছিল তারাও তো 36 শেয়ার পাবে, যাদের 70টা শেয়ার ছিল তারাও তো এক, লাইক 7 × 2 = 14, মানে 84টা শেয়ার পাবে। সো 84 আর 36 মানে হচ্ছে 120, প্রপোর্শনেটলি তারা 70%ই ফ্লোট থাকবে। সো ওইভাবে ফ্লোট চেঞ্জ হয় না। তবে অনেক ক্ষেত্রে, খুব রেয়ার সার্কামস্টেন্সেস, যদি ডিরেক্টররা জেনারেল পাবলিকদেরকে স্টক ডিভিডেন্ড দেয়, তারা নিজেরা না নেয়, হুইচ ইজ রেয়ার কেস, নর্মালি হবে না, বিকজ দে ডোন্ট ওয়ান্ট না ডাইলুট দেয়ার কেস। তো তখন ফ্লোট বাড়বে, আদার দ্যান দ্যাট এটা বাড়বে না। এত ডিটেইল এটা দরকার নাই আপনাদের জন্য, বাট মূল আইডিয়াটা হচ্ছে নাম্বার অফ শেয়ার বাড়ছে, আহ, দাম কমে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি, পার্সেন্টেজ ফ্লোটটা রিমেইন সেম। সো হোয়াট আর দ্য কি ডিফারেন্সেস বিটুইন ক্যাশ ডিভিডেন্ড and stock dividend? What are the key differences between stock dividend and cash dividend? সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা দেখি যে ক্যাশ ডিভিডেন্ড দিলে কি হয়, স্টক ডিভিডেন্ড দিলে কি হয়। ক্যাশ ডিভিডেন্ড দিলে কোম্পানির ব্যালেন্স শিট থেকে ক্যাশ চলে যায়। সো কোম্পানির ব্যালেন্স শিট থেকে যখন ক্যাশ চলে যাচ্ছে, আপনি যদি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও বা ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিও ক্যালকুলেট করেন, ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিওর ফর্মুলা টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি, আপনার ক্যাশ চলে যাচ্ছে, আপনার রিটেন আর্নিংও কমে যাচ্ছে। সো দুই দিকেই আপনার বিয়োগ হচ্ছে, এবং আপনি যদি ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিও ক্যালকুলেট করেন, দেখবেন যে ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিওটা বেড়ে যাবে। সো ইট এফেক্টস দ্য কোম্পানিজ ক্যাপিটাল স্ট্রাকচার, মানে হচ্ছে কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারের যে ডেট এন্ড ইকুইটি যে কম্বিনেশন, দ্যাট উইল বি এফেক্টেড। এবং নর্মালি এবং যেটা হবে, এটা ক্যাশ ডিভিডেন্ড দিলে আপনার লেভারেজ রেশিওটা বাড়বে। সো আগের তুলনায় আপনি কোম্পানি উইল বি মোর লেভার্ড। সো ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। স্টক ডিভিডেন্ড দিলে দেয়ার ইজ নো ইম্প্যাক্ট ইন দ্য কোম্পানিজ ক্যাপিটাল স্ট্রাকচার, কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো ইম্প্যাক্ট নাই যদি স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, কিন্তু যদি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়, দেয়ার ইজ ইম্প্যাক্ট। ক্যাশ ডিভিডেন্ড দিলে যেহেতু আপনার ক্যাশ চলে যাচ্ছে, লিকুইডিটি রেশিও, ধরেন আমি কারেন্ট রেশিও ক্যালকুলেট করছি, কুইক রেশিও ক্যালকুলেট করছি, যেখানে নিউমারেটরে ক্যাশ আছে, সো ওইটা চলে যাচ্ছে যেহেতু, সো লিকুইডিটি রেশিও ডিটেরিয়রেট করবে যদি আমি ক্যাশ ডিভিডেন্ড দেই।
সো কোম্পানি হ্যাজ টু থিঙ্ক যে আমি যে ক্যাশ ডিভিডেন্ড অনেক দিচ্ছি, আমার লিকুইডিটি এনাফ আছে কিনা। স্টক ডিভিডেন্ডে যেহেতু জাস্ট ইউ আর স্লাইসিং ইনটু মোর স্লাইসেস, সো আলটিমেটলি শেয়ারকে মোর ভাগে ভাগ করছেন, কোনো ক্যাশ আউট হচ্ছে না, সো ইট ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট ইন দ্য লিকুইডিটি রেশিওস অফ দ্য কোম্পানি। অলরেডি বলেছি যে ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিও বাড়বে যদি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়। There will be no impact in the financial leverage ratio because of stock dividend. Cash dividend reduce your assets, cash dividend reduce your equity because retained earning কমে যাবে। Total asset and total equity same থাকবে যদি আপনি stock dividend দেন, so there will be no change in total asset and total equity, so কোনো change হবে না। So that these are the main differences between cash dividend and stock dividend. ক্যাশ ডিভিডেন্ড দিলে স্টক প্রাইস অ্যাপ্রোপ্রিয়েটলি কমে যায়, সেটাও আমি দেখিয়েছি গত ক্লাসে। আর স্টক ডিভিডেন্ড দিলে স্টক প্রাইস স্টক ডিভিডেন্ড দিলেও অ্যাপ্রোপ্রিয়েটলি কমে যায়। বাট স্টক ডিভিডেন্ড দিলে যেটা হয় যে 120 টাকা আপনি স্টক ডিভিডেন্ড, শেয়ার প্রাইস 120 টাকা ছিল, 20% স্টক ডিভিডেন্ড দিয়েছেন, তাহলে আপনার 120 ডিভাইডেড বাই 1.2 এভাবে শেয়ার প্রাইস কমে 100 হবে। আর আপনার 120 টাকা শেয়ার প্রাইস ছিল, আপনি 20 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেন, 120 মাইনাস 100 এইভাবে শেয়ার প্রাইস অ্যাপ্রোপ্রিয়েটলি কমে যাবে। এখন আমরা স্টক স্প্লিট নিয়ে আলোচনা করব। সো লেটস সি স্টক স্প্লিট। সো স্টক স্প্লিট মানে হচ্ছে যে আপনি একটা শেয়ারকে ভেঙে অনেকগুলো শেয়ার রূপান্তর। ইটস নট আ ডিভিডেন্ড। ডিভিডেন্ড দেওয়ার জন্য আর্নিংস থাকতে হয়। স্টক স্প্লিট ইউ ক্যান ডু এনি টাইম। সো স্টক স্প্লিটস হ্যাভ নো ইকোনমিক ইম্প্যাক্ট ইন দ্য কোম্পানি বিকজ আপনার কোম্পানিতে ধরেন আগে শেয়ার ছিল 100টা এন্ড শেয়ারের প্রাইস ছিল 120 টাকা। এখন আপনি 10-for-1 স্টক স্প্লিট দিলেন, মানে একটা শেয়ার ভেঙে 10টা শেয়ার হলো, হুইচ মিনস 100 শেয়ার উইল বিকাম 1000 শেয়ার। যেহেতু একটা শেয়ার ভেঙে 10টা শেয়ার হলো, শেয়ার প্রাইস 120 থেকে 12 টাকা হয়ে যাবে। সো আগেও কোম্পানির নেটওয়ার্ক ছিল বা মার্কেট ক্যাপিটাল ছিল, মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল আগেও 12,000, এখনো 12,000, হুইচ মিনস দেয়ার ইজ নো ইম্প্যাক্ট ফ্রম অ্যান ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। তো শেয়ার হোল্ডারদের যে টোটাল কস্ট বেসিস, এটা ডাজ নট চেঞ্জ। মানে হচ্ছে আগে আপনি শেয়ার হোল্ড করতেন 100টা, প্রতিটা শেয়ারের মূল্য ধরেন ছিল 10 টাকা, সো আপনি আপনার কস্ট বেসিস ছিল 1,000, বা ধরলাম প্রতিটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা, আপনার কস্ট বেসিস ছিল 10,000। এখন আপনার একটা শেয়ার 10টা শেয়ারে রূপান্তর হয়ে গিয়েছে, মানে 10টা শেয়ারের দাম 100 টাকা, তাহলে একটা শেয়ারের দাম হবে তখন 10 টাকা। শেয়ার সংখ্যা অ্যাপ্রোপ্রিয়েটলি বেড়ে 1,000 হয়েছে। আগে 100টা শেয়ার ছিল, এখন 1,000 হয়েছে। সো 1,000 ইন্টু 10 স্টিল 10,000। সো আলটিমেটলি আপনার কস্ট বেসিসটা আগেও 10,000 ছিল, এখনো 10,000। আগে পার শেয়ারে আপনার কস্ট ছিল 100 টাকা, আপনার শেয়ার ছিল 100টা, এখন আপনার পার শেয়ারে কস্ট হচ্ছে 10 টাকা, শেয়ার সংখ্যা 1,000টা। সো ইফ আ কোম্পানি অ্যানাউন্সেস টু ফর বা ওয়ান 2-for-1 স্টক স্প্লিট, তাহলে ডাবল হয়ে যাবে শেয়ার সংখ্যা। 10-for-1 স্টক স্প্লিটের কথা আমি বলছি, সেখানে 10 গুণ হয়ে যাবে। সো ইফ কোম্পানি মেইনটেইনস সেম ডিভিডেন্ড পে আউট রেশিও বিফোর এন্ড আফটার স্টক স্প্লিট, ডিভিডেন্ড ইল্ড চেঞ্জ হবে না। পার শেয়ারে ডিভিডেন্ড চেঞ্জ হবে, কিন্তু ডিভিডেন্ড ইল্ড চেঞ্জ হবে না। মানে হচ্ছে আগে আপনার শেয়ার ছিল 100টা, ধরেন কোম্পানি ডিভিডেন্ড 1 টাকা করে দিত, বা 10 টাকা, বা ধরেন ডিভিডেন্ড 5 টাকা করে দিত, তাহলে আপনার 500 টাকা আপনি ডিভিডেন্ড পেতেন। আগে প্রতিটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা, এটা ছিল নাম্বার অফ শেয়ার আর প্রাইস, তো 100 টাকা ছিল। সো আপনি 5 টাকা পেতেন 100 টাকায়, আপনার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5%। এখন 10-for-1 স্টক স্প্লিট করা হয়েছে, হুইচ মিনস নাম্বার অফ শেয়ার হয়ে গিয়েছে 1,000, প্রাইস হয়ে গিয়েছে 10। তাহলে আগে কোম্পানি 500 টাকা ডিভিডেন্ড দিতে পারতো, এখনো কোম্পানি 500 টাকা ডিভিডেন্ড দিতে পারছে, কিন্তু নাম্বার অফ শেয়ার তো আসলে 100 জায়গায় 1,000 হয়ে গিয়েছে। সো 500 ডিভাইডেড বাই 1,000, মানে আগে যেটা 5 টাকা ডিভিডেন্ড দিত, এখন সেটা 0.5 টাকা ডিভিডেন্ড দিবে পার শেয়ারে। 0.5 টাকা ডিভিডেন্ড দিবে পার শেয়ারে, কিন্তু শেয়ার প্রাইসও তো কমে 10 হয়ে গিয়েছে। সো 10 টাকায় 50 পয়সা পাওয়া মানে হচ্ছে 5%।
100 টাকায় 5 পাওয়া মানেও হচ্ছে 5%। সো ডিভিডেন্ড ইল্ড উইল রিমেইন সেম, যে কারণে বলা হচ্ছে ডিভিডেন্ড ইল্ডটা চেঞ্জ হবে না যদি স্টক স্প্লিট করা হয়। সেম গোস ফর প্রাইস আর্নিং রেশিও। ইপিএস কমে গিয়েছে, প্রাইস অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপোর্শনেটলি কমে গিয়েছে, প্রাইস আর্নিং রেশিও উইল অলসো রিমেইন সেম বিকজ অফ স্টক স্প্লিট। সো আর্নিং পার শেয়ার উইল ডিক্লাইন proportionately, earning per share proportionately decline করবে। Market value of the company, total market value of the company will not change because price appropriately কমে গেছে, number of share proportionately বেড়ে গিয়েছে, মাল্টিপ্লাই করলে it will be same. So stock split should not have any economic impact in the company. It should be a neutral in their effect in the shareholders wealth. Shareholders wealth তেমন কোনো impact পড়ছে না, which means there should not be any positive or negative reaction into the price. If it happens, that's an anomaly. So a stock split does not change, does not affect any balances in the shareholders equity account. Shareholder equity account কোনো এটা ইম্প্যাক্টও ফেলে না। স্টক স্প্লিটের ঠিক উল্টাটা হচ্ছে রিভার্স স্প্লিট। স্টক স্প্লিটে কি হচ্ছে, একটা শেয়ারকে সে 10 for 1 স্প্লিটে একটা শেয়ারকে ভেঙে আপনি 10টা শেয়ারে করছেন। রিভার্স স্টক স্প্লিটে 10টা শেয়ারকে কম্বাইন করে আপনি একটা শেয়ার করছেন। সো স্টক স্প্লিটে যেমনি প্রাইস অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপোর্শনেটলি কমে যায়, রিভার্স স্টক স্প্লিটে প্রপোর্শনেটলি বাড়বে। স্টক স্প্লিটে ইপিএস প্রপোর্শনেটলি কমে যায়, রিভার্স স্টক স্প্লিটে প্রায় ইপিএস প্রপোর্শনেটলি বাড়বে। সো রিভার্স স্টক স্প্লিট অ্যাকচুয়ালি ইনক্রিসেস দি শেয়ার প্রাইস অ্যান্ড রিডিউসেস দি নাম্বার অফ শেয়ার। ধরেন এটা অনেক সময় কোম্পানি করে, একটা এক্সচেঞ্জে ধরেন দেয়ার আর সাম রিকোয়ারমেন্ট থাকে অনেক সময়, যে ফর এক্সাম্পল নাসডাকে 1 টাকার নিচে চলে গেলে ওটা আবার ওই ইন্ডেক্সের মধ্যে বা এক্সচেঞ্জে থাকে না, এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। তো যদি আপনার শেয়ার প্রাইস 1-এর কাছাকাছি চলে আসে বা 1-এর নিচে চলে আসে, হোয়াট ইউ ক্যান ডু টু ইনক্রিজ দ্য প্রাইস অফ দি শেয়ার, অ্যাবসলিউট প্রাইসটা, আপনি 10 for 1 স্টক স্প্লিট করলে 1 টাকা যেটার প্রাইস সেটা 10 টাকা হয়ে যাবে। সো রিভার্স স্টক স্প্লিট, 10 for 1 রিভার্স স্টক স্প্লিট করলে মানে 10টা শেয়ার উইল বিকাম 1 শেয়ার। তাহলে 10টা শেয়ারের প্রাইস 10 টাকা, তো তখন একটা শেয়ারের প্রাইস 10 টাকা হয়ে যাবে। সো রিভার্স স্টক স্প্লিট ইনক্রিসেস দ্য শেয়ার প্রাইস অ্যান্ড রিডিউসেস দ্য নাম্বার অফ শেয়ার। কোম্পানির টোটাল মার্কেট ভ্যালুতে কোনো চেঞ্জ নাই, স্টক স্প্লিটেও চেঞ্জ নাই, রিভার্স স্টক স্প্লিটেও কোনো চেঞ্জ নাই, শেয়ার হোল্ডার্স টোটাল কস্ট বেসিসেও কোনো চেঞ্জ নাই। সো অবজেক্টিভটা থাকে টু ইনক্রিজ দ্য প্রাইস অফ দি স্টক টু আ হায়ার মোর মার্কেটেবল রেঞ্জ। কারণ এটা হয়তো 1 টাকায় চলে আসছে বা 0.5 টাকায় চলে আসছে, 0.5 টাকা থেকে ডেইলি বেসিসে বাড়ে কমে খুব কম। আম, এবং অনেক সময় দেখা যায় যে সার্টেন এক্সচেঞ্জে রুল থাকে যে এর নিচে আসলে এটা ডিলিস্টেড হয়ে যাবে, তখন তারা প্রাইসটা বাড়ানোর জন্য, অ্যাবসলিউট প্রাইসটা বাড়ানোর জন্য এই কাজটা করে থাকে, বিকজ দে হ্যাভ নো আদার মেকানিজম টু ইনক্রিজ দ্য শেয়ার প্রাইস। সো দ্যাটস রিভার্স স্টক স্প্লিট।